মার্কিন নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি রাশিয়া, বৈঠকে ট্রাম্পকে সাফ জানালেন পুতিন। সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায় একমত ক্ষমতাধর দুই নেতা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে ভেবেচিন্তে ব্যবস্থা নেওয়ার পরামর্শ রুশ প্রেসিডেন্টের। যে কোনো সময় পিয়ংইয়ং এর সঙ্গে বৈঠকে প্রস্তুত সিউল। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে শক্তিধর দেশগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান মোদি। উন্নয়নশীল বিশ্বের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের। এবং দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন বোমারু বিমানের মহড়া, বেইজিং এর উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মার্কিন নির্বাচনে রাশিয়া কোনো হস্তক্ষেপ করেনি, ট্রাম্পকে তা পুতিন জানিয়ে দিলে মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি মেনে নিয়েছেন বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হলেও তা মেনে নেওয়া বা না নেওয়ার মতো কিছু ঘটেনি। জার্মানির হামবুর্গে শুক্রবার রাতে 2.25 ঘণ্টার বৈঠকে সন্ত্রাস দমন ও বিশ্ব নিরাপত্তায় একযোগে কাজ করার বিষয়ে কথা হয় তাদের। একই সঙ্গে সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায়ও একমত হন দুই নেতা। যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কটা যেন চিরদিনের জন্যই বৈরিতার, তাই দুদেশের মধ্যকার যে কোনো বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনের জন্য কৌতূহলের জায়গা। আর সেখানে যখন এই দুদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক, তার উপর পুরো বিশ্বের দৃষ্টি থাকবে, তা খুবই স্বাভাবিক বিষয়। নির্বাচনী প্রচারণার সময় থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা রাশিয়ার ঘেঁষা বলে অভিযোগ চলে আসছে। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে প্রথমবারের মতো দেখা হয় এ দুই নেতার। আধা ঘন্টা এ আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় 2.25 ঘণ্টায়। এ সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় এ বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তারা জানান, দুজনের মধ্যে আলোচনা সফল হবে বলে আশা করেন তারা। আমি এবং প্রেসিডেন্ট পুতিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আমাদের মধ্যে আলোচনা গঠনমূলক হবে এবং তা ভবিষ্যতে চলবে বলে আশা করি আমি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক কিছু হবে বলেই বিশ্বাস আমার। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছি, তবে আন্তর্জাতিক এমন অনেক বিষয় আছে যা ফোনালাপে যথেষ্ট নয়। মুখোমুখি আলোচনা জরুরি। আমিও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আশা করছি আমাদের মধ্যে ইতিবাচক আলোচনাই হবে। তাদের এ বৈঠকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিও ওঠে। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, পুতিন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। ট্রাম্পও তা মেনে নিয়েছেন বলে দাবি করেন তিনি। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সত্য নয়, এ বিষয়ে দুজনের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। তাদের আলোচনা গঠনমূলক হয়েছে। দুপক্ষই যদি চায় সমঝোতার মাধ্যমে এই আলোচনা আরো এগিয়ে নিতে পারবে। তবে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ না করার বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন। লাভরভের এ দাবির বিষয়টি মেনে নেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি জানান, বিষয়টি বৈঠকে কয়েকবারই উত্থাপন করেন ট্রাম্প। প্রতিবারই পুতিন একই বক্তব্যে অনড় থাকেন। এছাড়াও টিলারসন জানান, সিরিয়ায় চলমান সংঘাত এড়াতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন দু নেতা। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টি দুদেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতেও কাটা হয়ে থাকবে। আমরা রাশিয়া বা অন্য যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। এ বৈঠকে সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় একমত হয়েছেন দুই নেতা। বহুদিন ধরে স্নায়ুযুদ্ধ চলা এ দুদেশের ক্ষমতাবান দু নেতার মধ্যে সিরিয়া ছাড়াও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা হয় বলে জানান টিলারসন। পিয়ংইয়ংকে তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করতে পুতিনকে আহ্বান জানান ট্রাম্প। এছাড়াও সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা ও ইউক্রেন প্রসঙ্গ সহ আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রেক্স টিলারসন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জর্ডান। শুক্রবার একথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, চুক্তিটি 9 জুলাই রোববার থেকে কার্যকর হবে। জার্মানির হামবুর্গে G20 সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকে এ বিষয়ে চুক্তির পর জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আম্মানও এই চুক্তির অংশ। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে দেরা, কুনেত্রা এবং আসওয়াইদা এলাকায় এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ও জর্ডানের বিশেষজ্ঞ দলের সহায়তায় পুরো যুদ্ধবিরতি কার্যক্রম পর্যবেক্ষণ করবে রুশ বাহিনী। তবে আস্তানায় ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সিরিয়ায় নিরাপদ অঞ্চল গঠনের যে চুক্তি হয়েছে, রুশ মার্কিন চুক্তি তার অন্তর্ভুক্ত নয়।
জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের সমাপনী দিনের বৈঠকে মিলিত হয়েছেন বিশ্ব নেতারা। শনিবারের আলোচনায় বাণিজ্য ও জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ কমিয়ে আনার বিষয়টি গুরুত্ব পেতে পারে। এদিনের প্রথম অধিবেশনে বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উন্নয়নশীল দেশগুলোকে বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। এর আগে উদ্বোধনী দিনের বক্তৃতায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আলোচনার টেবিলে কিছু ছাড় দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সব দেশকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। G20 সম্মেলনের উদ্বোধনী দিনে হামবুর্গ জুড়ে চলমান বিক্ষোভ আরো জোরালো হয়। দুনিয়াব্যাপী নানা সংকট সমাধানে বিশ্ব শক্তিগুলোর নীরব ভূমিকার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন করা হলেও পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারে ক্ষুব্ধ হয়ে আশপাশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কিছু গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। নগর জুড়ে ছড়িয়ে পড়া এমন সহিংসতার মধ্যেই বেশ কিছু দোকানপাট লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন বিরোধিতার মাঝেই শুক্রবার প্রথম দিনের সম্মেলনের বৈঠকে অংশ নেন বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। উদ্বোধনী ভাষণে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বাণিজ্য, জলবায়ু হুমকি ও অভিবাসী সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বিশ্বব্যাপী বেশ কিছু সমস্যা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এসব সংকটের সমাধান করতে হলে আমাদের প্রত্যেককে কোনো না কোনো বিষয়ে ছাড় দিতে হবে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা, অভিন্ন জ্বালানি নীতি ও বিশ্ব অর্থনীতি চাকা সচল রাখতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার এখনই সঠিক সময়। সম্মেলনের প্রথম দিনে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে বেশ কয়েকটি পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়। একইভাবে ব্রিক্সের রাষ্ট্র ও সরকার প্রধানগণও এক গোলটেবিল বৈঠক করেন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং টেকসই উন্নয়ন, বহুপক্ষীয় যোগাযোগ ও মুক্ত বাণিজ্য প্রসারের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান। একই বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে এ অঞ্চলের সমস্যা সমাধানে সব পক্ষকে ঐক্যবদ্ধ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বিশ্বের শক্তিধর দেশগুলোর উচিত জঙ্গিবাদের বিস্তার রোধে জরুরি ব্যবস্থা নেওয়া, সেই সঙ্গে সন্ত্রাসবাদে মদতদানকারী ও অর্থের যোগানদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হবে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা সমস্যা বিরাজ করছে, এগুলো জিয়ে রাখা হলে ভবিষ্যতে সংকট আরো ঘনীভূত হবে। শনিবার G20 সম্মেলনের শেষ দিনে প্রথম সেশনের বৈঠকে বিশ্বব্যাপী নারী উন্নয়নের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। উন্নয়নশীল দেশগুলোয় শান্তি প্রতিষ্ঠা ও নারীদের ক্ষমতায়নে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। নারীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা সব দেশের জন্যই চ্যালেঞ্জিং কাজ। কোন দেশের নারীরা অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী তার উপর নির্ভর করেই একটি দেশের সার্বিক মূল্যায়ন করা হয়। আমার মেয়ে ইভানকা বিশ্বব্যাপী নারী সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। উন্নয়নশীল দেশগুলোই নারীদের ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র অগ্রণী ভূমিকা পালন করে যাবে। The world stage in developing policies to empower women financially. সমাপনী দিনের মূল পর্বের বৈঠকে মুক্ত বাণিজ্য ও কার্বন নিঃসরণের হুমকি মোকাবিলায় প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়ন নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সীমান্তে সেনা মোতায়েন নিয়ে ভারত চীন উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে জার্মানিতে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। G20 সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে বৈঠকের প্রত্যাশা করা হলেও শুধু কুশল বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল মোদী জিনপিং কথোপকথন। একে অপরের বক্তব্যের প্রশংসা করেন বলেও জানায় গণমাধ্যম। সম্প্রতি সিকিমের গিরিপথ অঞ্চলে ভারত ও চীনের অতিরিক্ত সেনা মোতায়েন ও দুদেশের মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় দুদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বেইজিং। এর ফলে সংকট আরো ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই বেসামরিক নাগরিক নিহত, আহত দুই শিশু। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নয়াদিল্লির। মাথা ঠান্ডা রেখে যৌক্তিকভাবে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার জার্মানির হামবুর্গে G20 সম্মেলনের বাইরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে পার্শ্ব বৈঠকে একথা বলেন পুতিন। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরো উত্তর পূর্ব এশিয়ার জন্য হুমকি উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন বলেন,
সংকট সমাধানের উত্তর কোরীয় নেতার সঙ্গে যে কোনো জায়গায় যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তিনি। উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে রাশিয়ার হস্তক্ষেপও কামনা করেন তিনি। শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর সমাধিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান নেতা ও কিম ইল সাং এর নাতি কিম জং উন। কিম ইল সাং এর 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও। একই দিন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষায় অবদান রাখা বিজ্ঞানী ও কর্মীদের পিয়ংইয়ংয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাদের স্বাগত জানাতে রাস্তার দুপাশে জড়ো হয় শত শত সাধারণ মানুষ। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে দেশটির জনগণ স্বাগত জানালেও এতে উদ্বিগ্ন প্রতিবেশী দেশগুলো ও বিশ্ব নেতারা। শুক্রবার জার্মানিতে আয়োজিত G20 সম্মেলনের বাইরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের পার্শ্ব বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। বৈঠকে আন্তর্জাতিক পক্ষগুলোকে ভেবেচিন্তে উত্তর কোরিয়ার ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে যে সমস্যা তা অবশ্যই অত্যন্ত জটিল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য না হারিয়ে ঠান্ডা মাথায় সতর্কতার সঙ্গে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কোরীয় সংকট মোকাবিলায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন। সংকট সমাধানে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও মত প্রকাশ করেন তিনি। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল কোরিয়া উপদ্বীপের জন্যই নয়, বরং পুরো উত্তর পূর্ব এশিয়ার জন্যই হুমকি স্বরূপ। কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় আমি যে কোনো জায়গায় যেতে প্রস্তুত। এসবের মধ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA এর এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে এক টুকরো কেকের মতোই ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পিয়ংইয়ংয়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরপরই এই হুমকি দেওয়া হয়। শিরিন আক্তার, সময় সংবাদ। উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা MDA জানায়, আলাস্কায় মোতায়েন রাখা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ে পরীক্ষা চালানো হবে। গেল মঙ্গলবার একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া, যা বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। পিয়ংইয়ংয়ের ICBM পরীক্ষার সত্যতা স্বীকার করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায়, ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র। আমেরিকা মহাদেশের উত্তর পশ্চিমে কানাডার পাশে অবস্থিত মার্কিন অঙ্গরাজ্য আলাস্কার দূরত্ব উত্তর কোরিয়া থেকে ৫,৫০০ কিলোমিটারের কম। এই কারণে পিয়ংইয়ংয়ের ICBM এর সম্ভাব্য হামলা মোকাবিলায় ওই অঙ্গরাজ্যে মোতায়েন করা থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের ওপর দিয়ে উড়ে গেছে দুটি মার্কিন বোমারু বিমান। মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, জাপানের বিমান বাহিনীর সঙ্গে এক যৌথ মহড়ার অংশ হিসেবেই তারা দক্ষিণ চীন সাগর প্রদক্ষিণ করে। প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া অঞ্চলের গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি থেকে বৃহস্পতিবার বোমারু বিমানগুলো ওড়ানো হয়। দক্ষিণ চীন সাগরের যেসব এলাকায় চীন নিজেদের জলসীমা বলে দাবি করে আসছে, সেই সব এলাকার ওপরেই চক্কর কেটেছে মার্কিন বোমারু বিমানগুলো। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দক্ষিণ চীন সাগর হয়ে বিভিন্ন দেশের জাহাজ বছর জুড়ে বিপুল পরিমাণ পণ্য নিয়ে যাতায়াত করে থাকে। ওই অঞ্চলকে চীন নিজেদের বলে দাবি করে আসছে, কিন্তু যুক্তরাষ্ট্র মনে করে দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক জলভাগ এবং সেখানে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ সব দেশেরই রয়েছে। ভারতের কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 2 ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়াও 2 শিশু আহত হয়েছে। নয়াদিল্লি জানান, শনিবার জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরের কাছে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। কোন রকম উস্কানি ছাড়াই পাক সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ ভারতের। 2003 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে প্রায় ভারত ও পাকিস্তানের সেনা সদস্যরা সংঘাতে জড়ালেও এর জন্য একে অপরকে দোষারোপ করে আসছে দুদেশ। এছাড়াও একই দিন কাশ্মীরের বান্দিপুরা জেলায় সন্ত্রাসীদের গুলিতে টহলরত 3 ভারতীয় সেনা সদস্য আহত হয়।
মিশরের উত্তরাঞ্চলে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 33 জন। শুক্রবার সিনাই উপত্যকায় ট্রাক নিয়ে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে এক কর্নেল সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। হামলার পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। একই দিন দক্ষিণাঞ্চলের রাফা গ্রামে একটি তল্লাশি চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 40 পুলিশ সদস্য নিহত হয় বলে জানায় পুলিশের এক মুখপাত্র। এক সপ্তাহের মধ্যে মসুল নগরী পুরোপুরি আইএস মুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইরাকি যৌথ বাহিনীর এক কমান্ডার। পশ্চিম মসুলের ওল্ড সিটিতে ইরাকি সেনারা জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই চালিয়ে যাচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। আইএস সদস্যরা ওই এলাকায় ছদ্মবেশ ধারণ করে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়ায় অভিযান পরিচালনায় বেশ বেগ পেতে হচ্ছে বলে দাবি করা হয়। এছাড়া আত্মঘাতী হামলা, চোরাগোপ্তা হামলা ও গোলা বর্ষণের কারণে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে খুব সতর্কতার সাথে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় ইরাকি বাহিনী। পুনর্দখল করা এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে জঙ্গিদের খুঁজে বের করা হচ্ছে বলেও জানানো হয়। ইরাকের মসুলের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জঙ্গি গোষ্ঠী আইএস এর সেকেন্ড ইন কমান্ড নিহত হয়েছে। মসুলের ওল্ড সিটিতে নিহত আবু ইয়াহিয়া আইএস এর কথিত খলিফা আবু বকর আল বাগদাদির সহকারী ছিলেন। এর মধ্যেই ওল্ড সিটির সেলার এলাকায় আইএস এর আরেক শীর্ষ কমান্ডার আবু নাসের আল শামি নিহত হয়েছে। ইরাকের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এলাকাটিতে আইএস এর অন্তত 83 সদস্য নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের 3টি গোপন আস্তানা, একটি সুড়ঙ্গ পথ, বোমা তৈরির একটি কারখানা ও বেশ কিছু গোলাবারুদ। এছাড়া ওই অঞ্চলে আটকে পড়া প্রায় 30টি পরিবারকেও উদ্ধার করেছে ইরাকি বাহিনী। তুরস্কে নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক সহ সংস্থাটির আটক 11 কর্মীকে খুব দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সলিল শেঠি। শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে এক সংবাদ সম্মেলনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই সাধারণ সম্পাদক বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া কাউকে আটক করা মানবাধিকারের চরম লঙ্ঘন। আটককৃতদের মুক্তির জন্য জার্মানিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের শীর্ষ নেতাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সলিল শেঠি। গেল বুধবার ইস্তাম্বুলের বুয়ুকাদা হোটেলে ডিজিটাল নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তুরস্ক শাখার মহাপরিচালক সহ 11 জন কর্মীকে আটক করে স্থানীয় কয়েকটি থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। মিশরের কায়রোতে চিরুনি অভিযান চালিয়ে চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের অন্তত 37 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া পুলিশের অভিযান থেকে রক্ষা পেতে মিশর থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন অনেকে। আটককৃতদের মধ্যে 20 জন কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তারা সবাই মিশরের ধর্মীয় বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আঙ্কারায় উইঘুর সম্প্রদায়ের এক মানবাধিকার কর্মী বলেন, শুক্রবার কায়রোর 2টি রেস্টুরেন্টে চিরুনি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় 37 জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। বেইজিং এর অনুরোধে কায়রো প্রশাসন তাদের উপর দমন পীড়ন চালাচ্ছে বলেও দাবি করেন ওই মানবাধিকার কর্মী। পুলিশের হয়রানির হাত থেকে রক্ষা পেতে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিশর ছেড়ে তুরস্কে আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। চীনা আলোয় আলোকিত জার্মানির হামবুর্গ শহর। লন্ঠনের বর্ণিল আলোয় ফুটিয়ে তোলা হলো চীনা ঐতিহ্য আর সংস্কৃতি। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। সৌদি নেতৃত্বাধীন জোটের নতুন দাবি অনুযায়ী কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়া ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধ আরোপকারী দেশগুলোর দাবি ভিত্তিহীন এবং দোহার জন্য সম্মানহানিকর শামিল। তবে সবকিছুর পরও কাতারের সার্বভৌমত্বের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো নিয়ে সৌদি জোটের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে দোহা।
এদিকে সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে মিশর সহ 4 আরব দেশ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও সুয়েজ খাল দিয়ে কাতারের জাহাজ চলাচল আটকে দিতে পারবে না কায়রো। মিশর সরকার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নের যে সিদ্ধান্ত নিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ তা মেনে চললেও আন্তর্জাতিক চুক্তির কারণে এই খাল দিয়ে কাতারের জাহাজ যাতায়াত করতে পারবে। তবে অবরোধের কারণে কাতারের জাহাজগুলো মিশরের বন্দরের পাশাপাশি সুয়েজ খালের অর্থনৈতিক অঞ্চলে প্রবেশ করতে পারবে না। নাইজারের দক্ষিণ পূর্বাঞ্চলের দিফা এলাকায় জঙ্গি সন্দেহে 14 জন বেসামরিক নাগরিককে ভুল করে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় একজন কর্মকর্তা বলেন, নিহতদের সবাই কৃষক। নাইজেরিয়ার সীমান্তের কাছে আবাদাম গ্রামে বেসামরিক লোকদের প্রবেশ নিষিদ্ধ এলাকায় ওই কৃষকরা ঢুকে পড়লে সেনা সদস্যরা তাদের গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে 2 জন নাইজারের নাগরিক, বাকিরা সীমান্ত পেরিয়ে আসা নাইজেরীয় বলে জানা গেছে। প্রবেশ নিষিদ্ধ ওই এলাকায় নিহত কৃষকরা তাদের ফসলের অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন, কিন্তু জঙ্গি ভেবে সেখানে দায়িত্বরত সেনা সদস্যরা তাদের গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্যরা প্রায়ই সীমান্ত পেরিয়ে নাইজারে হামলা চালায়। ওই এলাকায় গেল কয়েক বছরে বোকো হারাম জঙ্গিদের হামলা অনেক বেড়ে গেছে, যার কারণে সেখানে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে সেনাবাহিনী। সেখানকার অনেক এলাকাতেই বেসামরিক লোকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী। Wherever you turn, there are chariots and instruments of war. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিতে জরুরিভাবে আদেশ দেওয়ার জন্য হাওয়াই অঙ্গরাজ্যের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত 6টি মুসলিম দেশের নাগরিকদের বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী ও সন্তান ছাড়া অন্য কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি পাবে না। এই নিষেধাজ্ঞার পর হাওয়াই অঙ্গরাজ্যের অভিযোগ, ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন অনেককেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিচ্ছে না। এর বিরুদ্ধে আদালতে অভিযোগ করলে তা আমলে নেননি আদালত। এরপর নবম আপিল আদালতে গেলে বিচারপতিরা সেই আবেদনও খারিজ করে দেন। রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। মিয়ানমারের প্রায় 10 লাখ মুসলিম বাংলাদেশে অবৈধভাবে বসবাস করছে বলেও জানান তিনি। গ্র্যান্ডি এ বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শনিবার তিনি বাংলাদেশ সফরে আসবেন বলেও জানানো হয়। মিয়ানমারের রাখাইনে দ্রুত বিনিয়োগের প্রয়োজন বলেও মনে করেন তিনি। রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘ তদন্তের উদ্যোগ নিলেও দেশটির সরকার বরাবরই এ পদক্ষেপের বিরোধিতা করে আসছে। এদিকে সংঘাতের মুখে পড়ে থাই সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছে অনেক শরণার্থী। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে থাই সরকার। ভারতের উত্তর প্রদেশের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 4 জন। নিহতদের মধ্যে 3 শিশু, 3 নারী ও 3 পুরুষ রয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার একটি দ্রুতগামী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বাস চালকের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। একই দিনে প্রদেশটির মাথুরা শহরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা 4 জন নিহত হয়। ভারতের কানপুরে ভূমিধসের ঘটনায় একই পরিবারের 1 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। টানা 2 দিনের বর্ষণে সৃষ্ট বন্যায় শুক্রবার এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে। তারা সে সময় ঘুমিয়েছিল বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এছাড়া ভারতের উত্তরাঞ্চলে অতিবৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। সতর্কতা জারির পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে সেখানকার বাসিন্দাদের। রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অচল হয়ে পড়েছে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা। ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের মণিপুর, ইম্ফল সহ কয়েকটি রাজ্যে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। আবাসন ও খাবার সংকট দেখা দেওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছে বন্যা কবলিত এসব মানুষ। তাদের জন্য বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি সরকারিভাবে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে সেগুলো প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এছাড়া অসুস্থদের চিকিৎসায় সরকারিভাবে চালু করা হয়েছে অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র।
ডায়রিয়া ও কলেরা মোকাবিলায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। এদিকে বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে শুক্রবার নতুন করে আরও 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। যান চলাচল স্বাভাবিক করতে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছে সেনাবাহিনী। পরিস্থিতির অবনতি হয় স্থানীয় 1 লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। এরই মধ্যে 4 লাখ বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে গেছে। জাপানে এই মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক হলেও এবছর এতে ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন আসাকুরা শহরের বাসিন্দারা। পানিবন্দীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় এবং নিখোঁজদের সন্ধানে পুলিশ, দমকল কর্মী এবং সেনাবাহিনীর 7,500 কর্মী মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকা পর্যবেক্ষণে কাজ করছে অন্তত 50টি হেলিকপ্টার। কয়েক মাসের আলোচনার পর জাতিসংঘের প্রায় 2/3 দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়েছে। তবে এ চুক্তি বয়কট করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স সহ অন্যান্য দেশ। এর পরিবর্তে দেশগুলো বহু দশকের পুরনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতেই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে। পারমাণবিক যুদ্ধ এড়াতে 7 দশকের প্রচেষ্টার পর শুক্রবার প্রথমবারের মতো পরমাণু অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তি হয়। জাতিসংঘের 192টি সদস্য দেশের মধ্যে 2/3 দেশের আলোচকরা 10 পৃষ্ঠার চুক্তি চূড়ান্ত করেন। চুক্তির পক্ষে ভোট পড়েছে 122টি, একটি ভোট পড়েছে বিপক্ষে এবং ভোট দেওয়া থেকে বিরত থেকেছে সিঙ্গাপুর। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের 9টি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশের কোনোটি অংশ নেয়নি। এখন 50টি দেশ চুক্তিটি অনুমোদন করার 90 দিন পর এটি কার্যকর হবে। ফ্রান্সের প্যারিসের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে তোলা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া 2,500-এর বেশি অবৈধ অভিবাসীকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ওই শরণার্থী ক্যাম্পটি পুলিশের সহযোগিতায় ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন। পরে তাদের পর্তেদেলা এলাকার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্যারিসের ওই আশ্রয় কেন্দ্রে কয়েকশো শরণার্থী বসবাস করত, যাদের অধিকাংশই সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক। রাস্তার পাশে গড়ে তোলা ওই শরণার্থী ক্যাম্প ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের সেখান থেকে উচ্ছেদ করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হয়, ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসের কারণে 2,500-এর বেশি শরণার্থীকে শান্তিপূর্ণ উপায়ে উচ্ছেদ করে অস্থায়ীভাবে নির্মিত বিভিন্ন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এবং শরণার্থী সংকট মোকাবিলায় আফ্রিকার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইতালির রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কিভাবে শরণার্থীদের ঢল বন্ধ করা যায় সেই করণীয় ঠিক করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। এতে অভিবাসী মোকাবিলা ও শরণার্থী সংকট সমাধানে উভয় দেশগুলো এক হয়ে কাজ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছায়। এর আগে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ফ্রান্সের প্যারিসে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। নাইজেরিয়া, উগান্ডা সহ আফ্রিকা অঞ্চলের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক লিবিয়া উপকূল হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে থাকে। এতে প্রায়ই নৌকাডুবির ঘটনায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অবৈধ অভিবাসী আশ্রয়ের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। ফিলিস্তিনের হেব্রনের ওল্ড সিটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। একই সঙ্গে হেব্রনের ওল্ড সিটিকে বিপন্ন ঐতিহ্যের তালিকায়ও অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। শুক্রবার পোল্যান্ডের ক্রাকো শহরে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির এক বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। ইউনেস্কো জানায়, 3000 বছরের পুরনো হেব্রন শহরে 2 লাখের বেশি ফিলিস্তিনি ও প্রায় কয়েকশো ইহুদি বাস করে। এলাকায় অবস্থিত ইব্রাহিম মসজিদটি ইসলাম ও ইহুদি উভয় ধর্মে বিশ্বাসীদের কাছে একটি পবিত্রতম স্থান। তবে অতীতে ফিলিস্তিনি ও ইহুদিদের মধ্যে এই জায়গাটি নিয়ে বেশ কয়েকবার সংঘাতের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনিদের আশঙ্কা, ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন ও অপতৎপরতার কারণে এর ঐতিহ্য বিপন্ন হতে পারে। এদিকে এর মধ্যে হেব্রনের ওল্ড সিটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। বর্ণিল লণ্ঠনের আলোয় আলোকিত জার্মানির হামবুর্গ শহর। ফুল, পাখি, পান্ডার মতো আরো বহু জীবজন্তুর মাধ্যমে
চীনের ঐতিহ্য আর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয় লণ্ঠনের মাধ্যমে। জার্মানিতে চীনা রাষ্ট্রদূত ও হামবুর্গের গভর্নরের উদ্যোগে এই লণ্ঠন প্রদর্শনী চলবে 16 জুলাই পর্যন্ত। এবার দেখে আসবো জমকালো সেই আয়োজন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি রাশিয়া, বৈঠকে ট্রাম্পকে সাফ জানালেন পুতিন। সিরিয়ায় যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠায় একমত ক্ষমতাধর দুই নেতা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে ভেবেচিন্তে ব্যবস্থা নেওয়ার পরামর্শ রুশ প্রেসিডেন্টের। যে কোনো সময় পিয়ংইয়ং এর সঙ্গে বৈঠকে প্রস্তুত সিউল। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে শক্তিধর দেশগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান মোদির। উন্নয়নশীল বিশ্বের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা ট্রাম্পের। এবং দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন বোমারু বিমানের মহড়া, বেইজিং এর উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।